আচ্ছা ধরুন, আপনি রাস্তা ধরে প্রতিদিনকার মতোই হেঁটে চলেছেন বাড়ির উদ্দেশ্যে। সামনে কোনো একজনকে আপনি খেয়াল না করা বশত হঠাৎই তার সাথে লাগলো মুখোমুখি ধাক্কা। হাতের জিনিসপত্র রাস্তায় পড়ে গেল দুজনেরই। আপনি ভদ্রতাবশত তাকে তার জিনিসগুলো তুলে দেওয়ার সময় তার মুখের দিকে তাকাতেই দেখলেন ওটা আর কেউ নয়, আপনি নিজেই। হুবহু আপনারই মতো দেখতে সেই ব্যক্তি। আপনার দিকে তাকিয়েই রক্ত জল করা একটা হাসি হাসতেই আপনার মেরুদণ্ড দিয়ে একটা বরফের টুকরো যে নামবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে জানে আপনার সত্তা একমাত্র আপনারই কিনা, অন্য কারোর ঠিক একই সত্তা থাকতে কি পারে না একদমই? কে বলতে পারে? ঠিক এই নিয়েই আজকের আমাদের নিবেদন, প্রীতম হালদারের লেখা সত্তা। লেখকের আরও একটি গল্প নেশা আপনারা আমাদের চ্যানেলে আগেই শুনেছিলেন, তাই লেখক সম্পর্কে নতুন করে আর কিছুই বলবার নেই। গল্পের সূত্রধার এবং রিয়া সরকার ম্যালকোভনার ভূমিকায় শিল্পী ঘোষ, জুলিয়া এবং রিয়ার মায়ের ভূমিকায় পিয়াস রায়, ডেভিড এবং ডক্টর উইলিয়াম ম্যালকমের ভূমিকায় আমি রূপ। শুনতে থাকুন সত্তা। সাউদার্ন ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলসের গভীর রঙিন নভেম্বরের সন্ধ্যা। সদ্য তারুণ্য আর যৌবনে উপচে ওঠা আমেরিকান যুবক যুবতীদের ভিড় সান্তা মনিকা বিএলভিডির বেশ কয়েক জায়গায়। জায়গাটা নিউ ইয়র্কের পরেই দ্বিতীয় বৃহত্তম বিখ্যাত শহর হলেও এখানে জনসমাগম কম বলে ভাবার কিছু নেই, শুধু সর্বত্রই শৃঙ্খলার ছাপ স্পষ্ট মাত্র। এরকম রঙিন নেশায় পরিপূর্ণ জায়গায় জানি আমার মতো মোটা কালো ফ্রেমের চশমাওয়ালা লাইব্রেরি থেকে সদ্য আনা সাইকোলজির বই নিয়ে বাড়ি ফেরা মেয়েরা সত্যিই বড় বেমানান। এসবই 5-7 ভাবতে ভাবতে রাস্তা দিয়ে একাই হেঁটে বাড়ি ফিরে চলেছি নিজের মতো। এমন সময় আচমকা বিভৎস ঘ্যাঁচ করে একটা শব্দ, তারপরে দমাস। ব্যাপারটার আকস্মিকতায় আমার হাত থেকে বই পেন সব ছিটকে গেল। একটা কালো বিএমডব্লিউ আমার প্রায় নাকের সামনে দিয়ে নিমেষের মধ্যে মিলিয়ে গেল সন্ধ্যের কালো ড্রপ সিনে। কিছুক্ষণ ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে থেকে অন্যদের মতো আমিও রাস্তার ওই আওয়াজের উৎসটার দিকে ছুটে গেলাম। গাড়িটা মেরে দিয়ে বেরিয়ে গেলেও ভিজে রাস্তাকে আরো খানিকটা ভিজিয়ে রক্তের উপর পড়ে আছে অর্ধ নিথর একটা দেহ। কিন্তু দেহটার মুখটা এত চেনা চেনা লাগছে কেন? কাছে গিয়ে ভিড়ের মধ্যে থেকে ভালো করে দেখতেই বুকের ভিতরটা শূন্য শীতল জমাট বেঁধে গেল। সেই একই কালো ফ্রেমের মোটা গোল চশমা, পাশে তলা পাকিয়ে গেলেও মোটা সাইকোলজির বইটা ও আমার খুব চেনা। আর সব থেকে বেশি চেনা বুকের কাছে জ্যাকেটের পকেটে এখনো আটকে থাকা ওই পাইরি কার্ডিনের নীল পেনটা, যেটা আমাকে বাবার জন্মদিনে দিয়েছিলেন। আমি রিয়া, পুরো নাম অবশ্য রিয়া সরকার ম্যালকোভনা। একসময় ভারতবর্ষের অন্যতম প্রখ্যাত বাঙালি ব্যবসায়ী সুদর্পণ সরকারের একমাত্র মেয়ে। এখন অবশ্য মা সোফিয়া ম্যালকোভনার সাথে 1432-এর 7 নম্বর সান্তা মনিকা অ্যাপার্টমেন্টই আমার ঠিকানা। বাড়িতে এখন আপাতত মা নেই, যতদূর মনে হয় লিসা আন্টির বাড়ি গেছে। পড়াশোনার কাজের ফাঁকে মনেই ছিল না সময় কিভাবে কখন টাটা বলতে বলতে অবিরাম চলেই গেছে। ল্যাপটপে মুখ গুঁজে ডিউক ইউনিভার্সিটির প্রফেসর জেসন বাটলারকে নিয়ে লেখা একটা ডকুমেন্টারি পড়ছিলাম। ভদ্রলোক প্যারাসাইকোলজির একটি বিশেষ রোগের উপর খুবই গভীর তত্ত্ব প্রকাশ করেছিলেন, সেটাই গোগ্রাসে গিলছিলাম। এমন সময় বেল বাজল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকেল 5টা বাজে। এবার মা ফিরলে একটু বাইরে থেকে বেরিয়ে এলেই হয়। আর আমার বাইরে বেরোনো মানে গন্তব্য সেই একটাই, প্রতিদিনকার মতো সান্টা মনিকা পাবলিক লাইব্রেরি। দরজা খুলে দেখলাম কেউ কোথাও নেই।
একটু অবাক হয়ে এদিক ওদিক দেখছি, এমন সময় গোড়ালির কাজটায় খুব জ্বালা করে উঠল। নিচে ঝুঁকতেই চোখ পড়ল একটা সাদা ভাঁজহীন কাগজের উপর। এটা আবার কোত্থেকে এলো? খানিকটা দ্বিধাবোধ নিয়েই ওটা তুলে নিলাম। একটা মাত্র লাইন ইংরেজিতে লেখা, ডোন্ট বি অ্যাফ্রেড, আই উইল অলওয়েজ বি উইথ ইউ। অস্বীকার করব না, সুন্দরী হলেও কশ্মীর কালেও আমাকে কেউ প্রেম পত্র দেয়নি, একথা সত্যি। হয়তো কাজ পাগল মেয়েদের থেকে আজকাল রসালো নরম ঠোঁট আর উন্নত হৃদয়ের মেয়েদের চাহিদাই বেশি। তবে কেন জানি না আমার ব্যাপারটা ঠিক প্রেমপত্র লাগলো না। প্রেমপত্র এত অল্প পরিসরে আবার পরিচয়বিহীন, না না, ব্যাপারটাতে খটকা একটা লেগেই রইল। পশ্চিম আকাশে তখন গাঢ় চেরির লাল রং, গায়ে মেখে সূর্য ডুবছে। আমিও ভ্যাবলা ভাবটা কাটিয়ে উঠে দ্রুত জামাটা গায়ে গলিয়ে তার উপর জ্যাকেটটা চাপিয়ে বেরোনোর তাল করছি, এমন সময় মা ফিরে এলো। কিরে, এই সময় আবার লাইব্রেরি নাকি? তুমি কি করে জানলে? তোর তো জীবনে বই বাদে আর কেউই নেই। তা লাইব্রেরি যখন যাচ্ছিস একটা কাজ করিস না মা, ব্রেড আর জ্যামটা শেষ হয়ে গেছে। বুঝে গেছি। আর কিছু? তাড়াতাড়ি ফিরিস মা, রাস্তাঘাট ভালো না। মা কিছু বলার আগেই জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিয়ে চটপট বেরিয়ে গেলাম। ইন্ডিয়াতে থাকাকালীন একটা অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চলে যাবার পর থেকে মাই তো আমার জীবনের সব কিছু। নভেম্বরের সেই সন্ধ্যায় আরও একবার চোখের কোণটা টলটল করে উঠল। ডেভিড তখন ডাইনিং রুমে বসে মুঠো ফোনে ফেসবুকের সামনে একের পর এক চলছে মেয়েদের প্রোফাইল ঘাটা আর তাদের সম্পর্কে সমস্ত রকমের তথ্য উদ্ঘাটন। হয়তো মনে মনে গুছিয়ে নেওয়া চলছে পরবর্তী শিকারের সন্ধান। উফ, এই নভেম্বরের ঠান্ডা সন্ধেই এইরকম উষ্ণতা পেতে কোন পুরুষের না মন চায়। এমনিতেও কিছুদিন পর রিয়াকে ভাবতে ভাবতে শুকিয়ে আসা ঠোঁটটা একটু ভিজিয়ে নিল সে। রিয়ার মতো সুন্দর ভারতীয় মেয়েকে বিছানার উষ্ণতায় উপভোগ করাটা চারটিখানি কথা নয়। একটু একটু করে বন্ধুত্বটা তৈরি করে বিশ্বাসটুকু অর্জন করতে হয়েছে। সেই চির পরিচিত ভালো ছেলের মুখোশ পড়তে হয়েছে, অনেক হাঙ্গামা করে। তবে রিয়াকে চিন্তায় ছেদ পড়ল ডেভিডের। দরজায় হঠাৎ করাঘাত। প্রথমটাই খুবই মৃদু, যেন কেউ খুবই সংকোচ ও দ্বিধায় ভর করে আলতো হাতে টোকা দিচ্ছে। কয়েক মুহূর্ত পরে ঈষৎ ব্যস্তভাবে কিঞ্চিত জোরে খানিক দোনমনো করেই দরজার দিকে এগিয়ে গেল ডেভিড। খুলতেই মুখে একরাশ বিস্ময়। এ যেন মেঘনা চাইতেই জল। আরে রিয়া, তুমি এখন এই সময় হঠাৎ কিছু প্রয়োজন নাকি? কিছু দরকার ছিল, ভেতরে আসতে বলবে না? খানিক চিবিয়ে কথাগুলো বলল রিয়া ম্যালকোভনা। কেমন একটা ঘৃণা আর বিদ্বেষ মেশানো ভঙ্গিমা তার মুখে স্পষ্ট ফুটে উঠল। সেটা অবশ্য ডেভিডের চোখে পড়ল না। দরজা আটকে পিছনে মোড়ার আগেই বাড়ির আলোগুলো কেমন একটা বিচ্ছিরি চটচট ডিস্টার্ব করে উঠল। রিয়ার দিকে তাকিয়েই হঠাৎই অসম্ভব রকমের আতঙ্কে আর ভয়ে ডেভিডের ভিতর পর্যন্ত যেন রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেল। রিয়ার সেই সুন্দর নিষ্পাপ মুখটা হঠাৎই শুকনো কালো হয়ে গেছে। সেই টলটলে নীলচে মায়াবী চোখের জায়গায় এখন পৈশাচিক নৃশংস দুটো মণিবিহীন ফ্যাকাশে স্ত্রীর দৃষ্টি শূন্য চোখ বিরাজমান। অস্বাভাবিক একটা আতঙ্কে ডেভিডের গলা থেকে শুধুমাত্র ঘর ঘর করে একটা গোঙানির আওয়াজই বেরোলো শুধু। সেকেন্ডের মধ্যে তার গলার নুড়িটা ছিঁড়ে গেল চারটে হিংস্র নখের আমূল আক্রমণে। রক্তের পুকুরে দেহটা কিছুক্ষণ নিষ্ফল দাপাদাপি করে একসময় স্থির হয়ে গেল চিরদিনের মতো। আরও যেটা ডেভিড হয়তো দেখার সুযোগ পেল না, সেই হিংস্র চাহনি, যা আড়াল হয়েছিল একটা গোল মোটা ফ্রেমের কালো চশমায়। যে চশমা হয়তো একসময় ডেভিডের অতি পরিচিত কিছু ছিল। বাড়িতে আজ আমি একাই আছি। একটু পরে ডেভিডের আসার কথা আছে। অবশ্যই কিছু কাগজপত্র আর আমার একটা বই ফেরত দিতে আসার কথা আছে তার। এ বিষয়ে ডেভিডের মতন উদাসীন লোক পাওয়া বড়ই দুষ্কর।
আগের বারের একটা সাইকোলজির বই ফেরত পেতে পেতে মোটামুটি 2 মাস অপেক্ষা করতে হয়েছিল আমাকে। শুধু বোধহয় কার্লসবার্গের কফিটা খাওয়ানোটাই বাকি রয়ে গেছিল সেবার। তাই এবারে ওকে আগে থেকেই বলা ছিল আসার সময় আমার সম্পত্তিটাও হাতে করে নিয়ে আসতে। কিন্তু ওর আসতে এত দেরি হবার কথা তো নয়। ফোনটা করব কিনা ভাবছি, এমন সময় ডোরবেল বাজার শব্দ। দরজাটা খুলে ওকে এক প্রস্থ ঝাড়ুন দেব ভাবছি। অপর প্রান্তে জুলিয়ার উদ্ভ্রান্ত মুখটা দেখে সব কেমন যেন ওলট পালট হয়ে গেল। ওর মুখে শুনলাম আজ সকালে নাকি নিজের ঘরের ডাইনিং এর দরজা ভেঙে ডেভিডের রক্তমাখা নিষ্প্রাণ দেহটা পুলিশ উদ্ধার করে। ওর কাজের লোকই নাকি সকালে অনেকবার দরজা নক করে, সাড়া না পেয়ে প্রতিবেশী মিস্টার উইলসনকে খবর দেয়। তিনিই নাকি পুলিশে খবর দেন। আপাতত তারা প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে। সাইকোলজির দয়াতেই কি জানি না, স্নায়ুর উপর আমার কর্তৃত্ব যে অসাধারণ তার প্রমাণ ইতিপূর্বেই পেয়েছি। সুতরাং প্রাথমিক শকটা কাটিয়ে উঠতেও আমার বেশি সময় লাগলো না। জুলিয়াকে দাঁড়াতে বলে গেঞ্জিটার উপরেই জ্যাকেটটা গলিয়ে নিলাম। সে অবশ্য বেশ ভেঙে পড়েছে, তাকে দেখেই বোঝা যাচ্ছে। বইটার থেকেও এখন ডেভিডের হাসি মাখা মুখটাই আরো বেশি করে মনে পড়ছে। পুলিশ স্টেশন থেকে ফিরে বড্ড ক্লান্ত হয়ে সোফায় একটু গাটা এলিয়ে বসে বসে মনে ঘটনাগুলো গুছিয়ে নেবার কাজ চলছিল। খুনের জায়গা থেকে পুলিশ নাকি একটা রিং পেয়েছে অত্যাশ্চর্যজনকভাবে, আর দুর্ভাগ্যবশত খেয়াল হলো আমার হাতের রিংটার সাথে এটার অস্বাভাবিক রকমের মিল রয়েছে। আর নাকি আপাতত পুলিশের হাতে গুরুত্বপূর্ণ কোনো এভিডেন্স আসেনি। রিংটাকে প্রথমটায় দেখে আমার এতটা আশ্চর্য লেগেছিল কিছুক্ষণের জন্য কথা পর্যন্ত আটকে গিয়েছিল। পরে অবশ্য ব্যাপারটাকে কাকতালীয় ভেবে আর আমল দিইনি। একই জিনিস দুজন আলাদা লোকের কাছে থাকতেই পারে, এতে আশ্চর্য হবারই বা কি আছে। যাই হোক, ভাবলাম মনের জ্বর ছাড়ানোর জন্য একবার টার অ্যান্ড রোসেস থেকে ঘুরে আসা যেতে পারে। সান্টা মনিকা বিএলভিডির উপরে খাবারের দোকানটা একদমই নতুন উদ্বোধন করেছে। আমার বাড়ি থেকে মিনিট 6 দূরত্ব হবে। জুলিয়াকে একটা ফোন করে দিয়ে ট্রাউজার আর নতুন জ্যাকেটটা গলিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বেচারার কদিন মনের উপর দিয়ে বড় রকমের একটা ঝড় গেছে। আমার সাথে কফি খেতে খেতে গল্প করলে হয়তো একটু ভালো লাগবে ওর। কাসা রোসি অ্যাপার্টমেন্ট থেকে টার অ্যান্ড রোসেস পৌঁছতে জুলিয়ার সময় লাগলো হেঁটে ঠিক 3.5 মিনিট। ওখানে পৌঁছতে দুটো বড় ক্যাফেচিনোর অর্ডার দিয়ে বসতেই জুলিয়া দেখলাম সবার আগে মুখ খুলল। আমার না খুব টেনশন হচ্ছে রে, দুটো আংটিই সেম। পুলিশ যদি তোকে সন্দেহ করে বসে? পাগলের মতো বকিস না। আমার সেদিন ওই সময় ডক্টর রায়ান ওয়ালেসির কাছে অ্যাপার্টমেন্ট ছিল, তুইও জানিস। আর সব থেকে বড় কথা, আমার বন্ধুকে যদি আমি অতটা নৃশংসভাবে খুন করতাম তবে আমার এখন তোর সামনে থাকার বদলে নিশ্চয়ই মেন্টাল অ্যাসাইলামে ভর্তি থাকার কথা ছিল। সেসব ঠিক আছে, কিন্তু পুলিশ কি এই যুক্তি শুনবে? ভুলে যাস না আমার কাছে প্রুফ আছে অ্যাপয়েন্টমেন্টের। কিন্তু আমাকে ভাবাচ্ছে অন্য একটা ব্যাপার। কি? ডেভিডের পোস্টমর্টেমের রিপোর্টে বলেছে হঠাৎ খুব আতঙ্কে নাকি ওর হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছিল আগেই। তারপর আততায়ীর গলায় আঘাত করে। হিসেব মতো কিন্তু এটাকে খুন বলা যাবে না, ওর মৃত্যু হয়েছে আতঙ্কে। আঘাত হয়েছে তার ঠিক কয়েক সেকেন্ড মধ্যে। তাই আপাত দৃষ্টিতে এটাকে খুন বলা হলেও আদতে তা কিন্তু নয়। সে কি? এত কিছু তো আমি কিছুই জানতাম না রে। আমি আজ সকালে রিপোর্ট দেখেছি পুলিশ স্টেশনে গিয়ে। তোকে জানানো হয়নি বলেই এখানে ডাকলাম। আর তাছাড়া তোর মন হালকা করাটাও উদ্দেশ্য ছিল। আচ্ছা রিয়া, তোর কি মনে হয় ডেভিডের ওপর কে আক্রমণ করতে পারে? দেখ, ডেভিড যতই আমাদের বন্ধু হোক না কেন, ওর চরিত্রগত দিক থেকে দোষ তো যথেষ্টই ছিল, সে কথা তো তুইও জানিস। আমার তো মনে হচ্ছে সেই সূত্রেই কেউ নিজের ব্যক্তিগত সম্পত্তি হাতছাড়া হবার আক্রোশটা নিয়েছে মাত্র। খুনের আর তো কোনো মোটিভ আছে বলে আমার মনে হয় না। এখন অন্য কোথাও কারোর সাথে শত্রুতা থেকে থাকলে আলাদা কথা,
কিন্তু যেটা আমাকে ভাবাচ্ছে, তোকে তো আগেই বললাম, সে কি ভূত ছিল নাকি যে খুন হবার আগে হার্ট অ্যাটাক হয়ে ডেভিড মারা গেল? কথা বলতে বলতে কখন যে 12টা বেজে গেল মনেই ছিল না। সম্বিত ফিরল রেস্টুরেন্টের গ্র্যান্ডফাদার ক্লকটায়, ঢং ঢং করে 12 বার ঘন্টা বাজতে। তখনকার মতো জুলিয়াকে টাটা করেই বিল মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। মাথার ভিতরে অনেকগুলো প্রশ্ন খেলা করে চলে। রাতে ঘুমটা ভাঙল একটা অসহ্যকর অবস্থার মধ্যে। কেউ একটা আমার বুকের উপর চেপে বসেছে। এরকম অবস্থার মধ্যে আগে কখনো পড়তে হয়নি। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা পর্যন্ত অসাড় অবশ হয়ে গেছে। চিৎকার করে যে মাকে ডাকবো, গলা দিয়ে আওয়াজের বদলে তরল কিছু একটা বেরিয়ে এলো। সেই আধো অন্ধকারেও বুঝতে পারলাম তরলটার রং ঘন লাল। আর কিছু ভাবতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। জ্ঞান হারানোর আগের মুহূর্তে ক্ষীণ একটা কণ্ঠস্বর শুনতে পেলাম, বলেছিলাম না সবসময় তোমার সাথেই থাকবো। সকালে কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরতেই দেখলাম দুটো মুখ আমার উপর ঝুঁকে আছে সকৌতূহল দৃষ্টিতে। আবছা চেতনার মধ্যে কাউকে একটা বলতে শুনলাম, ডোন্ট ওয়ারি মিসেস ম্যালকোভনা, ও এখন বিপদের বাইরে আছে। তবে আজ সারাদিন শুধু রেস্ট, আর নো বই, নো চাপ। দৃষ্টি একটু পরিষ্কার হতেই দেখলাম মা আর জুলিয়া উৎকণ্ঠা মাখানো মুখে আমার পাশে বসে রয়েছে। মাই বলল, সকালে তাড়াতাড়ি উঠিস। তাজ উঠলি না দেখে দরজা ধাক্কিয়ে কোনো সারা শব্দ পেলাম না। বিপদ কিছু যে একটা হয়েছে আজ করে জুলিয়াকে ফোন করলাম। তারপর তো দরজা ভেঙে দেখি তুই। মা আর কিছু বলতে না পেরে ফুসফুস করে কেঁদে ফেলল। আমি জানি বাবা চলে যাবার পর থেকে এই আমি মায়ের একমাত্র ভরসা, আশা, সবকিছু। আমার কিছু হলে মাকে যতটা চিন্তিত দেখায় ততটা আর কিছুতেই নয়। খানিকক্ষণ মাকে জড়িয়ে ধরে অনেকটা আদর করে জুলিয়াকে বললাম, তাড়াতাড়ি একবার 6 নম্বর স্ট্রিটের গ্রিন রুম মিউজিক একাডেমিতে চল তো। ওখানে ডেভিডের এক চেনা বন্ধু আছে, নাম মাইকেল অসমো। ওর সাথে এখনই একবার দেখা করতে হবে। দুজনে মিলে আমাকে কিছু বলার বা উপদেশ দেওয়ার আগেই আমি ততক্ষণে পুরনো সব ব্যথা, যন্ত্রণা আর গতকাল রাতের সেই ভয়ঙ্কর স্মৃতি মুছে ফেলে উঠে দাঁড়িয়েছি। রহস্যে যে কিছু একটা ক্রমাগত ঘনীভূত হচ্ছে এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আজ একবার 699 রোডওয়ে আর সান্টা মনিকা বিএলভিডি এর আশপাশের মধ্যে যতগুলো পাবলিক হসপিটাল আছে সবকটাতেই একবার করে সময় নিয়ে ভিজিট করলাম, জুলিয়াকে সাথে নিয়ে। বলার মধ্যে একমাত্র ওকেই সেদিনের চাক্ষুষ অ্যাক্সিডেন্টটার কথা পুরোটা ভেঙে বলতে পেরেছি। ইউএলসিএ মেডিকেল সেন্টার, বার্কলি ইস্ট কনভালসেন্ট হসপিটাল, সেন্ট জোনস হেলথ সেন্টার ফাউন্ডেশন, প্রতিটা মেডিকেল সেন্টার তন্ন তন্ন করে খুঁজেও সেদিনের সেই অ্যাক্সিডেন্টের ভিকটিম মেয়েটার কোনো খোঁজ পর্যন্ত পাওয়া গেল না। সব জায়গাতেই মিথ্যে বলতে হয়েছে যে আমি আমার যমজ বোনকে নিতে এসেছি, যার অ্যাডমিশন হয়েছিল। আশ্চর্য ব্যাপার এই যে সব জায়গাতেই বলল বিগত 1 সপ্তাহের মধ্যে নাকি কোনো অ্যাক্সিডেন্টের পেশেন্ট অ্যাডমিট হয়নি। সন্ধে 7টার কাটা গড়ালো। এই করতে করতে সন্ধে লস অ্যাঞ্জেলসকে দেখতে যেমনই সুন্দর তেমনই রাত বাড়ার সাথে সাথে এর মাদকতা আর নেশাতুর রূপ দেখলে চোখ ধাঁধিয়ে যায় নিঃসন্দেহে। কফি শপে বসে কফিতে চুমুক দিয়ে জুলিয়াই কথাটা পারল, তুই কি 100% নিশ্চিত ওকে তোরই মতো? তুই কি 200% নিশ্চিত করে বললে বেশি খুশি হবি? যদি তাই হোস তবে তাই। আমার কোনো রকমের দেখতে ভুল হয়নি। আহা, চড়ছিস কেন? কিন্তু আমার শুধু এটাই মনে হচ্ছে তোর যদি কোনো যমজ বোন না থেকে থাকে তবে কি করে? সেটাই তো আমাকেও ভাবাচ্ছে, বুঝলি? ওই একই মুখের আদল, ওই একই চাউনি। না না, আমার ভুল হতে পারে না রে। এ কোনো প্যারালাল ইউনিভার্সের কেস নয়। যা ঘটে চলেছে আর যা ঘটতে চলেছে
সবেতেই আমার কেমন যেন একটা রহস্যের গন্ধ লাগছে। কফিটা শেষ হতেই ওয়েট্রেসকে ডাকলাম, এত সুন্দর করে বানানোর জন্য একটু টিপ আর কি। ওয়েট্রেস কাছে আসতেই টিপ আর টাকাটা ওর হাতে গুঁজে দিয়ে মুখ তুলে তাকাতে চমকে উঠলাম। হঠাৎ করেই যেন আমার সারা শরীরটা অসম্ভব রকমের ঠান্ডা হয়ে এলো। এ কি করে সম্ভব? আমি আদৌ ঠিক দেখছি তো? ওয়েট্রেসের চেহারাটা অবিকল আমার মতো। মনে হচ্ছে কেউ যেন আমার মুখটা কেটে ওর মুখের উপর বসিয়ে দিয়েছে। শুধু তাই নয়, গলার সেই একই পেন্ডেন্ট, চোখে সেই একই চশমা, ঠোঁটের উপরে লিপস্টিকের রংটাও পর্যন্ত এক। তবে মণিহীন ভয়ঙ্কর সেই মুখে অদ্ভুত একটা উদাস ভাব। নভেম্বরের সেই সন্ধ্যায় আমার সারা শরীর ঘেমে উঠেছে। জুলিয়া কোথায় গেল? কি করছে? আদৌ দেখতে পাচ্ছে কিনা যেটা আমি দেখছি? কিছুই বুঝতে পারছি না। সে চোখ দুটো কি এক আমোদ আকর্ষণের টানে আমাকে টেনে রেখেছে তাদের দিকে। কতক্ষণ এভাবে কাটলো জানি না। মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে আমি তাদের দিকেই তাকিয়ে আছি। এবার তারা নিচে নামলো। কানের কাছে একটা ফিসফিস শুনতে পেলাম। ডেভিডকে আমি, মানে আপনি। অচৈতন্য থেকে হঠাৎ মুখে ঠান্ডা কিছু একটা স্পর্শে যেন জ্ঞান ফিরে পেলাম। আমি কি তবে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম? রিয়া, এই রিয়া, তুই ঠিক আছিস তো? ওহ জিসাস, আমি তো খুব ভয়ই পেয়ে গেছিলাম। আহ, আমি কোথায়? জুলি, তুই? কি হয়েছিল তোর? তুই বিল মেটাতে গিয়ে দেখলাম হঠাৎ কেমন অসংলগ্নের মতো হয়ে গেছিলিস, যেন কিছু দেখে খুব ভয় পেয়েছিস। কি হয়েছিল তোর? জুলি আবার সেই একই মুখ, সেই একই লোক, সেই একই আমি। খানিকটা ভয়ার্ত কণ্ঠেই মুখ দিয়ে বেরিয়ে গেল কথাগুলো। ওই ওয়েট্রেস যাকে আমি টিপ দিচ্ছিলাম, উনি কোথায়? কিছু পরেই উনি এগিয়ে এলেন আমাদের দিকে। অবাক হয়ে দেখলাম একজন সুন্দরী তরুণী হলেও মোটেই এনাকে আমার মতো দেখতে নয়। তাহলে কি আমি স্বপ্ন? না না, স্বপ্ন কি কখনো এতটা বাস্তবের মতো হয়? এতটা সত্যি চোখের সামনে দেখাটা কি তবে সম্পূর্ণ মিথ্যে? তাহলে কি বেশি বই পড়তে পড়তে আমি অবশেষে পাগল হয়ে গেলাম নাকি? জুলিয়া বলল, এখন বাড়িতে চল দেখি। তোর শরীরটা সত্যিই খুব খারাপ। এখন অনেকটা রেস্টের প্রয়োজন আছে। এতদিন তোর সব কথা শুনেছি, এবার আমি যা বলবো তুই শুধু বিনা বাক্য ব্যয়ে শুনবি। বাড়িতে গিয়ে পুরোটা শুনছি, আগে এখান থেকে ওঠাটা প্রয়োজন। গ্রিন রুম মিউজিক একাডেমিতে গিয়ে মাইকেলের সাথে কথা বলে জানতে পেরেছিলাম ডেভিড ইদানিং নতুন একটা মেয়ের পাল্লায় পড়েছিল। ওরই পুরনো বন্ধু ফ্র্যাঙ্কলিনের বান্ধবী অ্যানা বেকহ্যাম। তার সাথে নাকি শারীরিক সম্পর্ক পর্যন্ত চালিয়েছিল। বাড়িতে ফিরে আমার বেডরুমে বসে সবটা শুনে জুলিয়াই মন্তব্য করলো, আমি ওকে অনেক আগেই সাবধান করেছিলাম। এসব ব্যাপার এবার একটু এড়িয়ে চলার চেষ্টা কর, না হলে কোনোদিন বিপদে পড়বি। দেখলি তো, এতদিনে আমার কথাটা একটু শুনলে হয়তো আজ প্রাণটা এভাবে বেঘোরে খোয়াতে হতো না। জুলি, তুই কি খুনের জন্য ফ্র্যাঙ্কলিনকে দায়ী মনে করছিস? আর নয়তো কি, এতে জলের মতো পরিষ্কার। ফ্র্যাঙ্কলিন নিজের সম্পত্তি হাতছাড়া হবার পুরো আক্রোশটা ডেভিডের ওপর মেটাবে, এ তো বলাই বাহুল্য। তুই তো সেদিনও তাই বলেছিলিস। কিন্তু সামান্য এই কারণে একজন মানুষকে খুন, তাও আবার এতটা নৃশংসভাবে? তোর কি ব্যাপারটায় একটু খটকা লাগছে না? হয়তো ফ্র্যাঙ্কলিন অ্যানাকে খুব ভালোবাসতো, তারই কারণে খুনের একটা মোটিভ। আসল ব্যাপারটা এবার বলি। খুনটা আমার ছদ্মবেশে অন্য কেউ একটা করেছে। জল খেতে গিয়ে একটা বিষম খেয়ে বোতল হাত থেকে ফেলে দিয়ে প্রায় 20টা সেকেন্ড আমার দিকে একভাবে তাকিয়ে থেকে জুলিয়া বলল, জিসাস ক্রাইস্ট, এটা তুই কি বলছিস রিয়া? আজ কফি শপে যা ঘটলো সেটাকে তো আর উড়িয়ে দিতে পারি না। ব্যাপারটা আমার সাথে ঘটেছিল, আমি জানি ওটার মানে, আর কারোর পক্ষে জানা সম্ভব নয়।
আচ্ছা ঠিক আছে, আমাকে তো খুলে বলতে আপত্তি নেই আশা করি। আর চিন্তার কিছু নেই, আমি আর যাই করি না কেন ফালতু তোর ইমোশন নিয়ে মজা করব না, সেটা নিশ্চয়ই তুই জানিস। কফি শপে আমার দেখা সব ঘটনাটা খুলে বললাম ওকে। শুনে প্রথমটায় ওর মুখ দেখে অবিশ্বাসী মনে হলেও পরের দিকে সেই অবিশ্বাসী ভাবটাও কেটে গেল। সবটা শুনে নিয়ে ও বলল, কিন্তু তোর ছদ্মবেশে যদি কেউ ডেভিডকে খুন করে থাকে তবে তো পুরো সন্দেহের তীরটাই তোর দিকে ঘুরবে। তখন তো পুলিশের কাছে এইসব কোনো কথাই বলা যাবে না, ওরা তো আজগুবি বলেই উড়িয়ে দেবে। তখন কি করবি? বিনা দোষে এভাবে তোর শাস্তি হলে আমি কোনোদিন জিসাসের কাছে নিজেকে ক্ষমা করতে পারবো না। চিন্তা করতে হবে না, পুরো ব্যাপারটাই এখন আর স্বাভাবিক নেই। আমাদের সবার আগে এমন কারোর একটা কাছে যেতে হবে যার এরকম অস্বাভাবিক বিষয়ের উপর গভীর জ্ঞান আছে। হাওয়ার্ড ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম ম্যালকমের বিশাল বাংলো বাড়িটার সামনে যখন গাড়ি নিয়ে দাঁড়ালাম, তখন পশ্চিম আকাশে সূর্য লালচে কমলার রঙে অস্ত যেতে শুরু করেছে। বিশাল দোতলা বাগান বাড়িটার চারপাশের নিস্তব্ধতায় ঘেরা পরিবেশ দেখলেই কেমন যেন মন খারাপ করে ওঠে। একজন প্যারাসাইকোলজিস্টের গবেষণার পক্ষে এর থেকে ভালো পরিবেশ আর কি হতে পারে? মনে মনে সদুক্তি করলাম। জুলিয়া ততক্ষণে গেট পেরিয়ে মোরাম বিছানো রাস্তার উপর দিয়ে হেঁটে দরজার ডোরবেল বাজিয়ে দিয়েছে। নিজের বন্ধুর জন্য যে কেউ আনস্মার্ট ভীতু মনোভাবটা এক ঝটকায় ত্যাগ করে ফেলতে পারে, সেটা ওকে না দেখলে বোঝা যাবে না। দরজা যিনি খুললেন তাকে হঠাৎ দেখে কোনো প্রফেসরের বদলে চার্চের ফাদার বা ওরকম কিছু একটা মনে হতে পারে। ভদ্রলোকের চেহারায় এমন একটা সৌম্যকান্তি জৌলসের ভাব ফুটে বেরোচ্ছিল যে এনাকে দেখে বিশ্বাস করতে খুবই কষ্ট হবার কথা ইনি প্যারাসাইকোলজির মতো কোনো বিষয়ের অধ্যাপক হতে পারেন। ভিতরে গিয়ে বসে খুব বেশি এদিক ওদিক কথা না বলে আসল কথাটাই পারলাম। উনি সমস্তটাই গভীর মনোযোগ দিয়ে শুনলেন। প্রায় মিনিট 15 পরে আমার আর জুলিয়ার মিশ্র বাক্যালাপ শুনে উনি বইয়ে ঠাসা আলমারির তাক থেকে একটা মোটা বই বার করলেন। বইটার দিকে চোখ পড়তে চমকে উঠলাম। এজেল কার্ডেনা, জন পামার আর ডেভিড মার্কিউসনের লেখা প্যারাসাইকোলজির দুনিয়ার অন্যতম বিখ্যাত বই, যার কপি গোটা পৃথিবীতে হাতে গোনা কিছু সংখ্যক মাত্র আছে। আশ্চর্য, লোকটা মোটেও হেলাফেলা গোছের লোক না। এটা এবার চাক্ষুষ উপলব্ধি করতে পেরে বেশ নিশ্চিন্তই বোধ করলাম। কয়েকটা পাতা উল্টে কিছুক্ষণ নাড়াঘাটা করে উনি বললেন, শিজোফ্রেনিয়ার নাম শুনেছ আশা করি? কিছুদিন আগেই একটা জার্নালে পড়ছিলাম, সাইকোলজির অত্যন্ত দুরূহ রোগগুলোর মধ্যে অন্যতম। ভিকটিম নিজের বাস্তব জীবনে এমন কিছু ব্যক্তিদের দেখে, তাদের সাথে ভাব আদান প্রদান পর্যন্ত করে, যাদের সাধারণ মানুষের জীবনে কোনো অস্তিত্বই নেই। এইসব কাল্পনিক ব্যক্তিদের ভিকটিমের জীবনে এতটাই প্রভাব পড়ে যে তারা আসল মানুষদের সাথে ভাব আদান প্রদান পর্যন্ত বন্ধ করে দেয়, শুধুমাত্র এই কাল্পনিক ব্যক্তিদের সাথে সময় কাটানোর তাগিদে। ঠিক বললাম তো প্রফেসর? প্রফেসর সসম্পন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সিমটমগুলো শুনে যা মনে হচ্ছে, এটাকে প্যারাসাইকোলজির ভাষায় হাইপার এক্সটেন্ডেড স্কিজোফ্রেনিয়া বলা যেতে পারে। আর একটা অবশ্য হয় হাইপো এক্সাইটেড স্কিজোফ্রেনিয়া, যেটা পুরোটাই ভিকটিমের স্বপ্নকে আঘাত করে প্রথমে। অর্থাৎ আসল জীবনের বদলে ভিকটিম সমস্তটাই তার স্বপ্নে দেখতে পারে। আর তুমি এখানে কাল্পনিক চরিত্রদের প্রত্যক্ষ করছো নিজের বাস্তব জীবন। বলা ভালো চরিত্রকে, অর্থাৎ নিজেকেই ভিন্ন ভিন্ন লোকেদের জায়গায়। আমি মাথায় রক টিপে ধরে বসে পড়তেই প্রফেসর খানিকটা সস্নেহে আমার মাথায় হাত রেখে বললেন, চিন্তা করো না, আমি জানি এর সমাধান কি হতে পারে। তবে খানিকটা মানসিক জোর কিন্তু তোমাকেও রাখতে হবে। তোমার এই রোগটা আমি অন্তত আমার 32টা বছরের সাইকোলজির জীবনে প্রথমবার দেখলাম। তবে তাই বলে পিছু হটা যাবে না, চেষ্টা তো অন্তত একটা করতেই হবে। সেই সময় কেন জানি না প্রফেসরের দিকে তাকিয়ে অনেকটা বাবার সেই মুখটা দেখতে পেলাম।
প্রফেসরের বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 8টা মতো বাজলো। গোটা রাস্তাটায় জুলিয়া একটাও কথা বলল না। বাড়িতে ওকে ড্রপ করবার সময় শুধুমাত্র গুড নাইট ছাড়া আর কিছুই শুনলাম না ওর মুখ থেকে। আমিও চিন্তার জগতে ডুবে থাকার জন্য আর অতটা খেয়াল করলাম না এ ব্যাপারে। রাতে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তবে আজ শুতে খানিক দেরি হলো। আচমকা মাঝরাতে ঘুম ভাঙতে মোবাইলটার দিকে খেয়াল করলাম। নোটিফিকেশনের আলোটা দপদপ করছে। খুলে দেখি 1:27 জুলিয়ার মেসেজ। কাল সকালে ঠিক 9টায় 699 রোডওয়ে ব্রিজ সুটস মডার্ন SM বিল্ডিংটার সামনে আসিস, কিছু কথা বলার আছে। খানিকটা চিন্তা মাথায় নিয়েই কখন যে গাঢ় ঘুমে তলিয়ে গেছিলাম সে রাত্রে নিজেই জানি না। রাত তখন প্রায় 11:30। ঘুম নেই প্রফেসর উইলিয়ামের চোখে। এমনিও মন্টানা অ্যাভিনিউয়ের একদিকটার নির্জনতা একটু বেশি, তাই ফ্র্যাঙ্কলিন স্ট্রিটে যে বাংলোয় তিনি থাকেন তা একটু অন্য রকমের নির্জনতা পরিবেশন করে হামেশাই। সব দিক দেখে শুনেই তার কাজের সুবিধা হবে এটা ভেবেই তো এই জায়গাটায় তার বাড়ি করা। এমনিতে টাকা পয়সা কোনো অভাব না থাকলেও উনি ওসবের থেকে নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকতেই বেশি পছন্দ করেন। বাংলোর কেয়ারটেকার বলতে জর্জ একাই সবটা সামলায়। আপাতত উনি ডুবে রয়েছেন আজকে দেখা করে যাওয়া সেই মেয়েটির অদ্ভুত কেসের মধ্যে। ওই কি যেন নাম? হ্যাঁ, রিয়া ম্যালকোভনা। হাইপার এক্সটেন্ডেড স্কিজোফ্রেনিয়াসিসের কেস প্যারাসাইকোলজির ইতিহাসে সারা বিশ্বে মাত্র 7 জনের দেখা গেছে। 7টা কেসই উনি অত্যন্ত মনোযোগ সহকারে স্টাডি করছিলেন। এমন সময় দরজায় 2বার টোকা পড়ল। থেমে থেমে আরও 2বার টোকা, যেন কেউ খুব ক্লান্ত হয়ে টোকা দিচ্ছে। এত অসময় আবার কে এলো? মনে মনে বেশ অসন্তুষ্ট হয়েই বললেন প্রফেসর। জর্জ এই সময় স্বভাবতই ঘুমিয়ে পড়েছে। বেচারাকে অনেক সকালে উঠে থেকে কাজ শুরু করে দিতে হয়, তাই ওকে প্রফেসর আগেই শুয়ে পড়তে বলেন। অগত্যা প্রফেসরকেই উঠতে হলো। খানিক বিরক্ত মুখেই দরজা খুলে আগন্তুককে দেখে চমকে উঠলেন তিনি। আরে রিয়া, তুমি এখন এত রাতে এখানে? এনি প্রবলেম মাই ডিয়ার? প্রবলেম তো অনেক আছে প্রফেসর, ভিতরে আসতে বলবেন না? খানিক ঘ্যাস ঘ্যাসে অপরিচিত গলায় কথাগুলো বলল রিয়া। অগোছালো চুল, চোখটা ঈষৎ লালচে দেখে প্রফেসরের খানিকটা অস্বাভাবিক লাগলেও উনি রিয়াকে ভেতরে আসতে বললেন। হঠাৎ চচ্চর করে ঘরের লাইটগুলো বিচ্ছিরি রকমের ডিস্টার্ব করে উঠল। প্রফেসরের দরজাটা লাগিয়ে পিছনে রিয়ার দিকে ঘুরতেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। কোনো এক অজানা অপার্থিব শক্তির জোরে রিয়ার সেই মিষ্টি সুন্দর মুখটা ভয়ঙ্কর কুৎসিত কালচে মুখে পরিণত হয়েছে। তার সেই সুন্দর গাঢ় টলটলে চোখ দুটোতে এখন যেন কেউ দুটুকরো কাঠ কয়লা জ্বালিয়ে দিয়েছে। প্রফেসর হয়তো এরকম কোনো দৃশ্যের জন্য আগে থেকেই তৈরি হয়ে থাকেন, তাই প্রভু জিসাসের একটা ছোট্ট কাঠের ক্রস তার পকেটে সবসময়ই থাকে। তিনি ওটাকে চোখের নিমেষে পকেট থেকে বের করে আনলেন। গড প্লিজ সেভ আস এন্ড নাও। কিন্তু উনি আর কিছু বলার আগেই একটা বড় ছোড়া ওর তল পেটে ঢুকে গেল সমূলে। করে ছোট্ট একটা শব্দ শুধু বেরোলো ওর মুখ থেকে। শেষবারের মতো রিয়ার মুখের দিকে তাকালেন প্রফেসর। সেই নিষ্পাপ মুখটায় এখন তীব্র জিঘাংসা আর ঘৃণায় ভরা একটা তৃপ্তি মাখানো হাসি। চড়াক করে একটা অশ্লীল শব্দে ছিঁড়ে ফেটে গেল প্রফেসরের পেট। রক্ত মাখানো বৃহৎ অন্তগুলোর দিকে তাকিয়ে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন একসময়ের বিখ্যাত প্যারাসাইকোলজিস্ট প্রফেসর উইলিয়াম ম্যালকম। জুলিয়ার কথা মতো নির্দিষ্ট জায়গায় আর যাবার প্রয়োজন হয়নি। সকালের ডেইলি নিউজেই দুঃসংবাদটা পেলাম। সেটার পরেই জুলিয়া নিজেই উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছে আমার বাড়ি। দেখেই বোঝা যাচ্ছে এত সকালে বেচারার পেটের দানা পানিটুকু পর্যন্ত পড়েনি। তার আগেই আমার বাড়িতে এসে করাঘাত। আমার ঘরেই আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট মা দিয়ে গেল।
কিছুক্ষণ পর আর থাকতে না পেরে জুলিয়া বেচারা কেঁদেই ফেললো। এসব কি শুরু হয়েছে রে? প্রথমে ডেভিড আর এখন প্রফেসর ম্যালকম। আমার তো কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে নিজেকে। দাঁড়া, সামলা নিজেকে। হত্যাকারী খুবই নিপুণভাবে আমার পরিচিত লোকেদের সরিয়ে দিতে চাইছে। কেন? ডেভিডের মানলাম চরিত্রগত দোষ ছিল, সেটাই যদি হত্যার কারণ হয়ে থাকে তবে প্রফেসরের মতো অমন সজ্জন ব্যক্তিকে খুন করার মানেটা কি? আমার তো মনে হচ্ছে এবার হয়তো আমার পালা। কে জানে আজ রাতেই। উল্টো পাল্টা কথা বললে মার খাবি এবার। তুই কি কারোর কোনো ক্ষতি করেছিস আজ পর্যন্ত? না মানে, তবে বুঝবি তোরও কারোর থেকে কোনো রকমের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। অন্তত আমি এটাই বিশ্বাস করি। তবে আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা? ডেভিডকে আমার মতো দেখতে কেউ একটা খুন করেছিল। প্রফেসরের ক্ষেত্রেও কি সেরকমই কিছু ঘটেছে? হত্যাকারী কি এবারেও আমারই ছদ্মবেশ নিয়েছে? যদি তাই নিয়ে থাকে ধরে নি, তবে সে সবসময় ছদ্মবেশ কেন নিতে যাবে? আমাকে বিপদে ফেলে তার লাভটা কোথায় হবে? কি জানি বাবা। ও জিসাস ক্রাইস্ট, এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরকম ভাবে আর কিছুদিন চলতে থাকলে সত্যিই পাগল হয়ে যাব রে রিয়া। আর কিছু হতে হবে না, আমার মন বলছে। আর হয়তো সে একটা ধাক্কা দেবে আমাদের, সেখানেই তার মুখোমুখি হব আমরা। সে কে আর কেনই বা এসব করছে? তারপরই সব ঠিক হয়ে যাবে। জুলিয়া কিছুক্ষণ ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুই কিভাবে এত ভবিষ্যতের কথা জানতে পারলি? এত বছর হিউম্যান সাইকোলজি স্টাডি করার কিছু তো ফল হয়েইছে, তাই নয় কি? মুচকি হেসে জবাব দিলাম। রাতে অনেকবার এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছিল না। মাথার মধ্যে এত চিন্তা কিলবিল করতে থাকলে ঘুম না আসাটা অস্বাভাবিক কিছু নয়। ঘরের মধ্যেকার জিরো পাওয়ারের লাইটটা খানিক দপদপ করে উঠল কি, উফ, মাথার ভিতরটা কেমন যেন অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ঘুম না আসার কারণেই বোধহয় এসব হচ্ছে। চোখ চেপে রেখে জোর করে ঘুমানোর চেষ্টা করলাম। খানিক সময় পরে একটু তন্দ্রামোট এলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। পাশের ঘর থেকে হঠাৎই ধূপ ধাপ করে কিছুর আওয়াজ হতে লাগলো, যেন কেউ একটা মেঝেতে পড়ে ধস্তাধস্তি করছে। কতক্ষণ এভাবে চললো জানি না। চিৎকার করে যে মাকে ডাকবো তার শক্তিটুকুও পর্যন্ত নেই। যেন কেউ আমার গলার ভিতর থেকে জিভটা টেনে ধরে অসাড় করে রেখেছে। চিৎকার দূরস্ত, সামান্য কথা বলতে গিয়েও মুখ থেকে গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। এভাবে কতক্ষণ অসাড় অবস্থার মধ্যে সময় কেটেছিল জানি না। ঘুমটা ভাঙলো, বা বলা ভালো জ্ঞান ফিরল একটা মৃদু শব্দে। আস্তে আস্তে চোখ মেলে দেখি তখনও আকাশ ফর্সা হয়নি। ভোরের আলো ফুটতে দেরি আছে বেশ কিছুক্ষণের। বিছানায় উঠে বসে দেখলাম শরীরটা অদ্ভুত ফুরফুরে লাগছে, যেন আগের রাতে কিছু হয়নি। সামনের দিকে চেয়ারের দিকে চোখ পড়তেই আবার আমার ভিতরটা সেই একই রকম ভাবে কেঁপে উঠল। চেয়ারের উপর এখন যে বসে আছে তাকে আমি বিলক্ষণ চিনি বলাটাও ভুল হবে, কারণ যে বসে আছে সে আমি। দ্বিতীয়বারের এবং কে জানে হয়তো শেষবারের মতো নিজের মুখোমুখি হলাম, কারণ চেয়ারে বসে থাকা আমির মুখে অদ্ভুত একটা প্রশান্তির ছাপ স্পষ্ট। প্রথমে আকস্মিকতা ভাবটা কাটিয়ে উঠে কেমন একটা সাহস ফিরে পেলাম মনে। বুকে বল এনে প্রশ্নটা করেই বসলাম, কে কে তুমি? শরীরটা ওখানে আমার সামনে বসে থাকলেও কোনো দূরের এক অসীম শূন্যতাকে বুকে আঁকড়ে ধরে যেন কথাগুলো ভেসে এলো। আমি আদতে তুমি। তোমার মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্সের কিছু অংশ অন্য সাধারণ মানুষের থেকে আলাদা, তাই নিজের আত্মার কিছু অংশকে বাইরে দেখার ক্ষমতা একমাত্র তোমারই আছে।
কিছু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু অবকাশের জন্য তোমার শরীরে আত্মার বিভাজন ঘটে, যাকে তুমি কেবল প্রত্যক্ষ করতে পারো। এ সময় তোমার নিজের আসল শরীর কিছুটা দুর্বল হয়ে যায়, আত্মার কিছু অংশকে কিছুক্ষণের জন্য হারিয়ে। মনে পড়ে গেল প্রত্যেকবারই আমি হয় অজ্ঞান হয়ে গেছিলাম, নয়তো ক্ষণিকের জন্য দুর্বল হয়ে গিয়েছিলাম। আর মনে ডেভিডের যেদিন খুন হয় সেদিন সন্ধ্যেতেও কফি বানানোর সময় এই মাথা ঘুরে পড়ে যাওয়াটা। ডেভিড তোমার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল। তোমার বন্ধুত্বের চেয়ে ওর কাছে বেশি প্রয়োজনের ছিল তোমার শরীরকে ভোগ করার আকাঙ্ক্ষা। তাই ওকে তোমার জীবন থেকে সরানোটা দরকার ছিল। প্রফেসর ম্যালকমকে কেন সরাতে হলো সেটা বরং কাল সকালে নিজে জেনে নিও। আরও একজনকে তোমার জীবন থেকে সরানোটা খুব প্রয়োজন ছিল। সেটা কি, তাও তুমি সকালে দেখে নিও। সমস্ত প্রশ্নের উত্তর পেতে কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার পায়ের কাছে একটা মোবাইল ফোন রাখল সে। মাথার ভিতরটা আবার কেমন যেন ঝিমঝিম করে উঠল। ফোনের গঠনটা এত চেনা চেনা লাগছে কেন? আর পারছি না। মাথার ভিতরটা মনে হচ্ছে কে যেন একসাথে অনেকটা বরফ কুচি ঢুকিয়ে দিয়েছে। একটা তীব্র শীতল যন্ত্রণা ধীরে ধীরে মাথার স্নায়ু, শিরা, উপশিরাগুলোকে অবশ করে দিচ্ছে। আমি মনে হয় আবার অজ্ঞান হয়ে যাচ্ছি। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে শুনতে পেলাম অতি পরিচিত সেই কথাটা। বলেছিলাম না আমি সব সময় তোমার সাথেই থাকবো। সেদিন সকালে কখন জ্ঞান ফিরেছিল জানি না। পায়ের কাছে ঠান্ডা কিছু একটা ঠেকতেই মায়ের ফোনটা হাতে পেয়েছিলাম। ফোনের পিছনে কালচে শুকিয়ে আসা বস্তুটা যে কি সেটা বুঝতে অবশ্য খানিক সময় লেগেছিল। জীবনে দ্বিতীয় ও শেষবারের মতো কেঁদেছিলাম, হয়তো মায়ের ছিন্ন ভিন্ন দেহটার পাশে বসে থেকে। পরে অবশ্য মায়ের ফোনের থেকে জানতে পেরেছিলাম এক ঘৃণ্য ষড়যন্ত্রের কথা। প্রফেসর ম্যালকম আর তার সাথে মায়ের অবৈধ সম্পর্কের কথা, যাতে আমি জানতে না পারি। তাই আমাকে নিপুণভাবে সরিয়ে ফেলাটা ছিল ওদের একমাত্র উদ্দেশ্য। কিন্তু প্রফেসর খুন হবার পরে মা কেন সমস্ত প্রমাণ ফোন থেকে সরিয়ে দিল না? কেনই বা আমাকে মারার চেষ্টা করলো না? এর উত্তর হয়তো আর কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। মা শব্দটার অর্থ সেদিন হয়তো জীবনে প্রথমবারের জন্য সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। এই ঘটনার পর প্রায় 12.5 বছর কেটে গিয়েছে। ফ্রান্সিসকে সাথে নিয়ে এখন ইন্ডিয়াতেই সেটেল হয়ে আছি আমি। গোয়াতে সমুদ্রের ধারে একটা সুন্দর ছিমছাম বাংলো রয়েছে আমাদের। জুলিয়া আমেরিকাতেই থাকে। অবশ্য বছর বছর ওর হাজবেন্ড জোসেফকে নিয়ে আসে আমাদের এখানে। না, জীবনের মাঝের ক্যালিফোর্নিয়ার ওই 10টা বছরের অধ্যায়কে কোনোদিনই স্মৃতি থেকে মুছে ফেলার চেষ্টা করিনি। কে জানে, হয়তো চেষ্টা করলেও পারতাম কিনা। ডায়েরিতে এখানে শেষ লেখাটা। 2 দিনের পার্সোনাল ডায়েরিটা এতক্ষণ ধরে চিলেকোঠার ঘরে বসে পড়ছিলাম। কখন যে সন্ধে পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। মায়ের ডাকে সাড়া দিয়ে উঠতে যাব এমন সময় চোখ পড়ল চিলেকোঠার জানলা থেকে বাইরে আমাদের বাগানের দিকে। কদম গাছটার নিচে আবছা অন্ধকারে কে একটা দাঁড়িয়ে আছে না? খানিক দূর হলেও অনেকটাই স্পষ্ট বোঝা গেল মেয়েটির কাঁধ পর্যন্ত ছাটা চুল, চোখের রিমলেস চশমা। অন্ধকারে অত দূর থেকে খেয়াল করতে পারলাম না এই সবগুলোই ওর পুরোটাই ছিল হুবহু আমারই মতো। হঠাৎ করে আমার মাথাটা এরকম যন্ত্রণা করছে কেন কেউ বলতে পারে? এতক্ষণ আপনারা শুনছিলেন প্রীতম হালদারের লেখা সত্তা।
যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করতে ভুলবেন না, আর অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের কমেন্টের মাধ্যমে নিচে দেবেন, যাতে আমরা আমাদের ছোট ছোট ভুলগুলো সংশোধন করে নিতে পারি। আর কথা দিচ্ছি, পরের বার আরও রোমহর্ষক কিছু নিয়ে হাজির হব আবার। সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভয়ে থাকবেন। শুভরাত্রি।